গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার গলাটা শুনেই বুঝতে পারছো যে আমার একটুখানি শরীরটা বিগড়ে গেছে। ভয়েসটা আজকে মানে খুবই বাজে অবস্থায় আছে। আর পুরো ভয়েস ওভারের মধ্যে হয়তো তোমরা বারে বারে এরকম নাক টানার আওয়াজও পাবে, কারণ কিচ্ছু করার নেই। তার জন্য আগে থেকেই সরি বলে দিচ্ছি, কারণ অবস্থা খুবই খারাপ। তাও ভিডিওটা তো দিতেই হবে, যেহেতু অনেক দিন মাঝখানে গ্যাপ হয়ে গেছে, তাই জন্য এই গলা নিয়ে ভয়েস ওভার দিতে বসে গেছি অলরেডি। তো এইটা হচ্ছে আমার পুরীর থার্ড ব্লগ। প্রথম দুটো ব্লগ আশা করছি তোমরা সকলে দেখেছো এবং তোমরা অনেকেই খুব অ্যাপ্রিসিয়েট করেছো মেসেজে, তোমাদের কমেন্ট পড়ে সেটা বুঝতে পেরেছি। তো এই থার্ড ব্লগটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এটা কিন্তু কমপ্লিটলি সমুদ্রবালা ব্লগ, পুরীর বিচের ব্লগ। একবার সানরাইজ এবং রাত্রেবেলা দুটো টাইমের ব্লগই এখানে একসাথে কম্বাইন করে আমি দিচ্ছি। তো যেদিন আমরা চিল্কা গিয়েছিলাম, পুরী পৌঁছেই সেদিনই আমরা রাত্রেবেলা আবার চিল্কা থেকে ফিরে বিকেলের মধ্যে তো ফিরে চলে এসেছি। তারপর রাতের দিকে আমরা পুরীর বিচে গেছিলাম। তো সানসেট তখন অলরেডি হয়ে গেছে। আমরা একটু রাত করেই গিয়েছিলাম, ওই 7টার দিকে গিয়েছিলাম। আবার পরের দিন সকালে গিয়েছিলাম সানরাইজ দেখতে। তো দুটো জিনিসকে একসাথে কম্বাইন করে তোমাদের কাছে নিয়ে এলাম। প্রথমে যেটা নিয়ে এসেছি সেটা হলো সানরাইজটা, কারণ কি সানরাইজটা এত সুন্দর ছিল যে সেটাই মনে হলো যে তোমাদের কাছে আগে নিয়ে আসি। চারিদিকটা পুরো লাল হয়েছিল, আর তারপরে যেরকমভাবে সমুদ্রের ধারে গেলে সানরাইজটা দেখা যায়, ভীষণ ক্লিয়ার ছিল স্কাই, যাই জন্য সানরাইজটা খুব ভালোভাবে দেখতেও পেয়েছি। এবং সবথেকে একটা ভালো জিনিস যেটা দেখতে পেয়েছি বিচে গিয়ে সানরাইজের সময়, সেটা হলো একটা স্যান্ড আর্ট। এই যে সামনেই দেখো একটা শিব বানিয়েছে দেবাদিদেব মহাদেব, একটি ভদ্রলোক ওখানে ওটি বানাচ্ছিলেন। তো ওটা প্রথমের দিকে যখন ভিডিও করতে যাচ্ছিলাম, উনি দেখছিলাম বাধা দিচ্ছিলেন সবাইকেই। পরে বুঝতে পারলাম যে ওনার যখন পুরোটা রেডি হয়ে গেল, তখন কেউ যদি ও ছবি নিতে চায় তখন ওনাকে টাকা দিয়ে ছবিটা তুলতে হবে। তো উনি যখন বানাচ্ছিলেন আমি তখন একটুখানি তুলেছিলাম, অনেকেই তুলছিলেন, কারণ অপূর্ব সুন্দর। এগুলো তো মানে একদম প্রকৃত শিল্পী যারা হয় ভেতর থেকে, তারাই হয়তো এরকম জিনিস বানাতে পারে। বালি দিয়ে এত সুন্দর স্যান্ড আর্ট, আমি কখনো স্যান্ড আর্ট চোখে সামনাসামনি দেখিনি, ভিডিওতে অনেক দেখেছি, কিন্তু এইটা প্রথমবার আমি দেখলাম। এবং দেখতে পাবো এটা এটা একদমই কল্পনা করিনি। যাই হোক, ওটা একটা এক্সট্রা পাওনা ছিল আমার সানরাইজ দেখতে গিয়ে। এই যে সূর্যদেব উঠেও চলে এসেছেন আস্তে আস্তে। তো সূর্যদেবকে তো দেখাটা একটা এক্সট্রা পাওনা বলতেই পারো, যে বিচে গেছি সানরাইজ দেখবো না, এটা হতেই পারে না। তার সাথে দেবাদিদেব মহাদেবকেও যে আমি সমুদ্রের বিচে দেখতে পেয়ে যাব, তার দর্শন হয়ে যাবে, সেটা সত্যি কথা জানতাম না। সেটা আমার এক্সট্রা পাওনা ছিল। ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর বানিয়েছে। আর সানরাইজটা দেখো কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে একটা ডিমের কুসুমের মতো একদম জলজল করছে। আর সমুদ্রের জলের মধ্যে এত সুন্দর একটা গোল্ডেন রিফ্লেকশন হয়েছে। আর আমরা তো একদম রাস পূর্ণিমার সময় গিয়েছিলাম, তাই ঢেউটাও মারাত্মক ছিল। সাধারণত পুরী একটু শান্ত শান্ত জায়গা, দীঘাটা যেমন একটা কি বলবো, ভীষণ গ্রাস করতে আসার মতো ঢেউগুলো আসে, পুরীটা সাধারণত একটুখানি ঠিকঠাক একটু ঠান্ডা ঠান্ডা জায়গা, ঢেউটা। কিন্তু আমরা যেহেতু একদম রাস পূর্ণিমা কার্তিক পূর্ণিমার ওইটাতে গেছিলাম, ওই যোগটাতে, তাই জন্য বেশ ঢেউটাও আগ্রাসী ঢেউই ছিল, বেশ বড় বড় ঢেউ আসছিল। এবং ওখানে গিয়ে কার্তিক পূর্ণিমার আগের দিনে আমরা তো সানরাইজটা দেখতে গেছিলাম, তখনও দেখছিলাম অনেক মহিলারা সমুদ্রকে পুজো করছিলেন। এবং যেদিন কার্তিক পূর্ণিমাটা ছিল সেদিন সকালবেলা আমরা যাইনি, কারণ কি আমার বাপি সেদিন সকালে মন্দিরে গিয়েছিল। তো মন্দির থেকে ফেরার সময় বাপি এসে বলছে যে রাস্তায় রীতিমতো হাঁটা যাচ্ছে না, এবং হোটেলের লোকও বললো যে আজকে সমুদ্রের ধারে যাবেন না, সমুদ্রের ধারে আজকে পা ফেলার জায়গা থাকবে না, কারণ সবাই প্রায় সমুদ্রকে পুজো করে ওই কার্তিক পূর্ণিমার দিনে আর কি, রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা বুঝতেই পারছো একটা বিশাল বড় যোগ না? তো আর এই তো চলে এসেছি সন্ধ্যের যে সময় গিয়েছিলাম সেইটা নিয়ে। তখন সন্ধ্যেবেলা ওই চেয়ারগুলো ভাড়া পাওয়া যায় না,
ওই চেয়ারগুলোতে মা বাপিকে বসিয়ে দিয়ে আমি একটু বিচ মার্কেটটা ঘোরাঘুরি করছিলাম, টুকটাক জিনিস কেনাকাটা করছিলাম। পুরীর বিচে গেছি আর কিচ্ছু কেনাকাটা করব না, এটা তো হতেই পারে না। আর মেনলি আমরা যেহেতু এবারে পুরীর মধ্যেই ছিলাম, বাইরে কোনারক বা ওই সমস্ত নন্দনকানন কোথাও যাইনি, তাই জন্য আমরা রোজই সন্ধ্যাবেলা একবার করে আমরা বিচে যেতাম, যেয়ে বসে থাকতাম। আর মানে মায়ের ওই যে বললাম পায়ের ব্যথার জন্য দূরে কোথাও আমরা ট্রাভেল করিনি, পুরীতেই ছিলাম। তাই জন্য ও সন্ধ্যাবেলা বিচে গিয়ে চেয়ার ভাড়া করে মা বাপি বসে পড়তো, তারপর আমি একটু একটু টুকটাক ঘুরে বেড়াতাম। প্রথম দিন তো এরকম বিচ মার্কেটটা ঘুরে বেরিয়েছিলাম, বিচ মার্কেট ঘুরে বেরিয়ে মোটামুটি যেটা আমার মানে কেনাকাটা করার ছিল যেটুকু টুকটাক, আমি একবারই প্ল্যানিং ছিল না কোনো কেনাকাটা করার, তাও তো একবারই টুকটাক দু একটা কেনাকাটা করে আর তারপরে গিয়ে মা বাপির সাথে বসে একটু ওখানে আড্ডা দিচ্ছিলাম, একটু চা খাচ্ছিলাম, এইসব করছিলাম। আর সেকেন্ড দিন প্ল্যানিং ছিল যে আজকে পুরো দাবাকে গিয়ে খাবো, পুরীর বিচে যা যা খাবার পাওয়া যায়। আমার এক বন্ধু আমাকে বারবার বলে দিয়েছিল, ঋতুপর্ণা এই জিনিসগুলো ট্রাই করো। তার মধ্যে ওই যেটা হয় না লঙ্কার মধ্যে পুর ভরে ওইগুলো, ওইটা তারপরে ওটা কী ছিল যেন একটা পাপড়ি চাট, ঘুগনি চাট, মানে কি বলবো কি কি খাইনি ওই দিন আমরা। আর ওই দিন আমরা হচ্ছে মোটেই খাওয়ার পাবলিক নই, মানে আমাদের পেট কেন সহ্য করবে? আমরা অত্যাচার করব বললেই পেট সহ্য করে নেবে? আমরা একদিন বলেছি যে আজকে আমরা অত্যাচার করব, এত অত্যাচার করেছি যে পরের দিনে আমার এবং আমার মা দুজনেরই পেট খারাপ হয়েছে। আমার বাপি কিন্তু একটু কন্ট্রোল করে খাওয়ার চেষ্টা করছিল, আর বারবার বলছিল এটা খাস না ওটা খাস না। আমি বলেছি আজকে খাবোই খাবো, মানে কিনা ওটা জেদ চেপে গেছিলো যে খাবোই খাবো আজকে। তো খাবোই খাবো করতে গিয়ে পরের দিনে পেটে একদম জবাব দিয়ে দিয়েছে যে আমার কথা না ভেবে তোমরা আমার ওপরে টর্চার করেছো, চলো তোমাদের শাস্তি আজকে। মানে সকাল থেকে আমাদের অবস্থা টাইট করে দিয়েছে আমার মায়ের, মানে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো পরের দিন আর কিচ্ছু খেতে পারিনি সিরিয়াসলি, মানে ওই দিন এত খেয়েছি মানে। আর সব থেকে একটা সুবিধে এখন কি হয়েছে জানো, কোনো পার্স মানি ব্যাগ কিচ্ছু সাথে চায় না, শুধু ফোনটা হাতে থাকলে গোটা পুরী বিচ মার্কেট তুমি তোলপাড় করে ঘুরে বেড়াতে, কারণ প্রত্যেকের কাছে কিউআর কোড আছে। এইটা একটা বিশাল মজা, শুধু হাতে ফোন নিয়েছি, চারিদিকে ঘুরতে বেরিয়ে গেছি, মায়ের কাছে ব্যাগ রেখে গেছি, হ্যাঁ ঠিক আছে টাকা নিয়ে যাচ্ছি না, নিশ্চয়ই কিছু কিনতে পারবো না। ও মা, যেখানেই যাচ্ছি যা জিনিস পছন্দ হচ্ছে জিজ্ঞেস করছি কিউআর কোড হবে, বলছে হ্যাঁ, সঙ্গে সঙ্গে ধরিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে কেনা হয়ে যাচ্ছে। কি মজা এটা একটা, সত্যিকারের অনলাইনে কেনাকাটা করার না, সিরিয়াসলি বলছি কোনো ব্যাগপত্রের ঝামেলা নেই, খালি হাতে ফোনটা নিয়ে বেরিয়ে পড়ো, তাহলে আর কোনো ঝামেলা নেই। তো আমি যে কত দূর হেঁটে গিয়ে মা আমার বাপির জন্য পাপড়ি চাট আর ঘুগনি চাট নিয়ে এসলাম ভাবতে পারবে না। আর পাপড়ি চাট ঘুগনি চাটটার আমি একটা শর্টসও বানিয়েছিলাম, মানে এত হিট করেছিল আমার ওই শর্টসটা যে আমি ভাবতেই পারিনি নিজে। আর খেতে কি ভালো ছিল পাপড়ি চাট, আমাদের এখানের থেকে দাম কম, ওখানে ঘুগনি চাট 30 টাকা নিল, পাপড়ি চাট 40 টাকা। তো যাই হোক, আর আমার মায়ের খুব উঠে চড়ার শখ ছিল এই উঠগুলোতে, কিন্তু মায়ের পাটার এত ব্যথা বেড়ে গেল। আর তারপরে আমাদের এই খাবার অত্যাচারের পরের দিনে মায়ের আর শরীর দিচ্ছিল না, তাই আর মা উঠটাতে উঠতে পারলো না। নাহলে মায়ের খুব শখ ছিল, মা আমাকে বলেছিল যে আমাকে একটুখানি উঠে চড়াবি, কারণ মায়েরা যখন রাজস্থানারে গেছিলো মায়েরা সব উঠে চড়েছে, তো সেই জন্য খুব ইচ্ছে ছিল, কিন্তু মানে ব্যাড লাক, উঠে আমি আর চড়াতে পারলাম না। কিন্তু সমুদ্রটা এত ভালো দেখেছি না কি বলবো, যেহেতু একটা যোগে গেছি না, মানে পূর্ণিমার যোগে গেছি না, তো দারুণ। এই দেখো সেই পাপড়ি চাট আর ঘুগনি চাট কি বানাচ্ছে, ও মানে এখনও দেখেই জিভে জল আসছে, কি দুর্ধর্ষ বানিয়েছিল। তো প্রচণ্ড এনজয় করে খেয়েছি। আর ওই যে বললাম একদিন প্রচণ্ড এনজয় করেছি, মানে কি না খাইনি সবটা তো শ্যুট করতে পারিনি, কারণ কি খাওয়াতে এত ব্যস্ত ছিলাম, লঙ্কা টঙ্কা সব খেয়েছি, কিন্তু সবটা ওরকমভাবে তার মশলা মুড়ি এত কিছু খাবার পর আমি না নিজে এখন বসে বসে ভাবছি যে আমি মানে এতটা টর্চার করলাম কি করে, মানে ইনফ্যাক্ট আমার পেটে সেদিন ধরলো কি করে এরকম। এই সমস্ত খাবার পরে আবার মশলা মুড়িও কিনেছিলাম 30 টাকার, সেটাও আমরা খেয়েছিলাম। যাই হোক, সব দেখো বেড়াতে গেছি, এনজয় করবো বলে গেছি, সেটা এনজয় করেছি একদিন, তারপরের দিন তার সাজাও ভোগ করে নিয়েছি। তো সুতরাং সব হিসেবে একদম
চুক্তা হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো যদি আমার এই পাগলামিপূর্ণ ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, আর যারা পুরাতন আছো তারা অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, এবং এখনও আরও কয়েকটা পুরীওয়ালা ব্লগ তোমাদের জন্য বাকি আছে। আমি মানে পুরী গিয়ে যখন শ্যুট করছিলাম তখন মানে দেখবো না শ্যুট করব এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তাও মোটামুটি মানে যতটা পেরেছি শ্যুট করে নিয়ে এসেছি, এবং এখনও তোমাদের জন্য বেশ কয়েকটা পুরীওয়ালা ব্লগ আসবে। তো সেইগুলোর জন্য তোমরা অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, আর মানে সব সময় আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও, এবং বেল বাটনটা মানে সব সময় অন করে রেখো, যাতে আমি যখনই কোনো ব্লগ দেবো তোমাদের কাছে ব্লগটা গিয়ে পৌঁছে যায়। ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।